আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ার সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট, রংপুরে মানববন্ধন। টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও গাড়ি ভাঙচুর, বাসাইলে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রশাসনের নিষেধাজ্ঞা, হামলার তীব্র নিন্দা। রাজবাড়ীতে নুরু পাগলের দরবারে পুলিশের উপর হামলার ঘটনায় 5 জন গ্রেফতার, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। বরগুনায় স্বামী স্ত্রীর রহস্যজনক মৃত্যু, বরগুনায় ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে হত্যা, নড়াইলে সালমান হত্যা মামলায় আসামি গ্রেফতার। এবং পর্যাপ্ত সি ট্রাক না থাকায় জীবন ঝুঁকি নিয়ে জেলা সদরে চলাচল করছে হাতিয়াবাসী, প্রায় ঘটছে দুর্ঘটনা, দ্রুত ফেরি চলাচলের দাবি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া 3 সদর ও বিজয়নগর আসনের অন্তর্গত দুটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল ও আশুগঞ্জ আসনে অন্তর্ভুক্তের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় 30 কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন দূর দূরান্তের যাত্রীরা। কিছুক্ষণ আগে অবরোধ তুলে নিয়েছে এলাকাবাসী। এর আগে সকাল 11টা থেকে ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা বাস স্ট্যান্ড এলাকায় অবরোধ করে তারা। সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। সড়ক পথের পাশাপাশি রেলপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে রংপুর সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডকে গঙ্গাচড়া 1 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি পালন করে তারা। পরে রংপুর জেলা প্রশাসক ও প্রধান নির্বাচন কমিশনারের বরাবর স্মারকলিপি দেওয়া হয়। টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাত 12টার দিকে টাঙ্গাইল শহরে আকুরটাকুর পাড়ার নিজ বাসভবন এই ঘটনা ঘটে। এ সময় কাদের সিদ্দিকীর দুটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলার সময় কাদের সিদ্দিকী বাড়িতেই ছিলেন। কাদের সিদ্দিকের বাড়ির কর্মচারীরা জানান, মধ্যরাতে 10 থেকে 15 জনের একটি দল মুখোশধারী বাড়ির সামনে আসে। মূল ফটক বন্ধ থাকায় বেশ কয়েকজন মই দিয়ে বাড়ির ভেতরে ঢোকে। প্রথমে তারা বাড়ির জেনারেটরের ভেতর থেকে অকটেন বের করে এবং গাড়িতে আগুন দেয়। ভাঙচুর করা হয় তার গাড়ি। এদিকে টাঙ্গাইলের বাসেলে কাদের সিদ্দিকীর মুক্তিযোদ্ধার সমাবেশে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই স্থানে মুক্তিযুদ্ধকালীন কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙাল মুক্তিযোদ্ধার সমাবেশ ও ছাত্র সমাবেশের পক্ষে রনি মিয়া ছাত্র সমাবেশ আহ্বান করায় সম্ভাব্য গোলযোগ এড়াতে প্রশাসন এই আদেশ দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকলিমা বেগম এই আদেশ জারি করেন। নিজ বাড়িতে হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়েছেন কৃষক ও শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এটি বিগত আওয়ামী লীগের সরকারের মতো স্বৈরাচারী আচরণের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি। দুপুরে নিজ বাসভবন সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, দেশকে অস্থিতিশীল করতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র চলছে। এই ধরনের চোরাগুপ্তা হামলা বন্ধে অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। 144 ধারা জারি থাকলেও মুক্তিযোদ্ধাদের সমাবেশে যোগ দেবার ঘোষণাও দেন এই বীর মুক্তিযোদ্ধা। কোঠা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা এই স্বৈরাচারী মনোভাব আশা করি নাই। সবাইকে স্বাধীনতার দোসর বানানো হয়, আওয়ামী লীগের দোসর বানানো হয়, তাহলে তো আমি মনে করব বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যর্থ করার জন্য, ধ্বংস করার জন্য এ কোনো ষড়যন্ত্র কিনা।
আওয়ামী লীগ এদেশে ইসলাম প্রচারে বাধা হয়ে দাঁড়িয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার শাখারীপাড়া উত্তরপাড়া জামে মসজিদের হাফিজিয়া মাদ্রাসা নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় দুলু বলেন, আওয়ামী লীগ যে অত্যাচার নির্যাতন করেছে তাতে এ দেশের মানুষ দাড়ি টুপি নিয়ে চলতে পারত না। অনুষ্ঠানে মসজিদ কমিটির নেতৃবৃন্দ, মুসল্লি ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের শেখ হাসিনা, বাংলাদেশের আওয়ামী লীগ। কারণ আমি মনে করি ফেরাউনের থেকে বলবো, ফেরাউনের সময়কার কথা আমি বলতে পারবো না, এত অত্যাচার হচ্ছে কেন। গত 15 বছর এদেশের মৌলানা, এদেশের ইসলামী ভাবপূর্ণ মানুষ মুখে দাড়ি মাথায় টুপি দিয়ে মানুষ বাড়ি থেকে বেরোতে পারে না। রাজবাড়ীতে নুরু পাগলের দরবারে হামলার সময় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন শাফিন সরকার, মাসুম মৃধা, হিরু মৃধা, ইনামুল হক জনি ও কাজী অপু। এর আগে শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক সেলিমুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা 3000 থেকে 3500 জনকে আসামি করে মামলা করেন। এই ঘটনায় পুলিশের দায়ের করা মামলার বাইরে আর কোনো মামলা হয়নি। ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং আরো ভিডিও ফুটেজ পর্যালোচনা চলছে এবং যারা এই ঘটনার সাথে জড়িত আছে বা সংশ্লিষ্টতা আছে এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে এবং গ্রেপ্তার অভিযান চলবে। রাজবাড়ীতে নোরা পাগলার আস্থানায় হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এ সময় উপদেষ্টা বলেন, পতিত ফ্যাসিস্টরা এখনো সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি তৈরি করছে। কাদের নেগলিজেন্সি হয়েছে ওটা তো তদন্তের পরে প্রমাণিত হবে। আমি তো আগে তো যদি সবাই সরাই দেয় তো আমি তদন্তের কোনো ইম্পর্টেন্স দিলাম না। তদন্তের পরে কে দোষী কে নির্দোষী প্রমাণিত হবে। যদি কেউ দোষী প্রমাণিত হয় তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। 5 জনের আইনের আওতায় নিয়ে আসছি এবং তাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা হয়তো পুরো ঘটনাগুলি আরও জানতে পারব। আইন শৃঙ্খলা পরিস্থিতি গত কয়েকদিনের ঘটনায় একটুখানি খারাপের দিকে গেছে, এটাকে আমরা আবার পুরা আগের দিকে যেন নিয়ে আসতে পারি এই ব্যবস্থা করি। নিজ ঘরে ঝুলছিল স্বামীর মরদেহ, গলাকাটা অবস্থায় মিলল স্ত্রীর লাশ। বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকা ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে স্বামী স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ভোরে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন স্বপন মোল্লা ও একই গ্রামের আব্বাসের মেয়ে আকলিমা। এই দম্পতির 5 বছর ও 1 বছরের বয়সী 2টি কন্যা শিশু সাদিয়া ও আফসানাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা বলেন, সকালে বারান্দায় গলাকাটা অবস্থায় আকলিমাকে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ঘরের ভেতর স্বপনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী। বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনার পর থেকে নিখোঁজ ফিলিং স্টেশনের সেলসম্যান রতন সকালে ফিলিং স্টেশনের এক কর্মচারী ডিউটিতে এসে দেখেন তেল পাম্পের অফিসে দরজা বন্ধ। এরপর তিনি জানালা দিয়ে ক্যাশ টেবিলের উপরে ইকবালের রক্তমাখা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ এসে ইকবালের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে এই হত্যাকাণ্ড নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ি নিচু এলাকা ডুবে গেছে। আংশিক বন্যা শহরে নিচের বাজার, মেহেদিবাগ, গঞ্জপাড়া সহ আশপাশের কয়েকশো ঘরবাড়ি এখন পানিতে। গতরাত থেকে পানছড়ি ও পার্শ্ববর্তী উজান এলাকার টানা ভারী বৃষ্টির পর চেঙ্গি নদীর পানি দ্রুত বেড়ে নিচু এলাকায় প্রবাহিত হয়। এতে হঠাৎ করেই বিপাকে পড়ে খাগড়াছড়ি শহর ও শহরতলির বাসিন্দারা। রাতের বৃষ্টির পর দুপুরে হঠাৎ পানি বাড়তে শুরু করে। এতে দ্রুত ঘরে পানি ঢুকে অনেকের বাড়ি, আসবাবপত্র, গৃহস্থলী সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার।
জামালপুরে সরিষাবাড়িতে নৌকা ডুবে নিখোঁজ শিশু শোভা আক্তারের মরদেহ ৩০ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ। গতরাতে স্থানীয় বড়বাড়ি রেলি ব্রিজ এলাকায় ঝিনাই নদীতে ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নদী থেকে মরদেহ উদ্ধারের পর তার স্বজনরা শনাক্ত করে। এর আগে শুক্রবার সরিষাবাড়ি উপজেলার ধারাবর্ষা রেখিয়া ঘাটে নৌকা বাইচ দেখে ডিঙি নৌকায় ফেরার সময় ঝিনাই নদীতে ডুবে মা মোর্শেদা বেগম মারা যান। একই সময় নিখোঁজ হয় তার 7 বছরের মেয়ে শোভা আক্তার। ফায়ার সার্ভিসের ডুবুরির দল নিখোঁজ শিশু শোভাকে উদ্ধারে শনিবার দিনভর অভিযান শেষে সন্ধ্যা স্থগিত করে। আজ তার লাশ উদ্ধার করা হলো। এদিকে নৌকা ডুবে মা মেয়ের মৃত্যুর ঘটনায় ধারাবর্ষা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আসা 2 কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। সকালে বিজয়নগর উপজেলার ইসলামপুর সীমান্তে 25 বিজিবি সরাইল ব্যাটালিয়ন বিশেষ অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়। দুপুরে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে একটি পিকআপ, চশমা, আতশবাজি, তারাবাতি, ভারতীয় চিংড়ি শুটকি, স্তব, বোতল মদ ও বিয়ার সহ ভারতীয় পণ্য, যার আনুমানিক মূল্য 1,95,00,000 টাকা। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে চট্টগ্রাম কাকতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত হলো দোয়া মাহফিল। এতে প্রধান অতিথি ছিলেন। বক্তব্যে মোর্শেদা আজম বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। তার আগমনে পৃথিবী পবিত্র হয়েছে। সব ধরনের অন্যায়, অনাচার, ভেদাভেদ ও বৈষম্য দূর করেছেন প্রিয় নবী। প্রতিষ্ঠা করেছেন সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য বন্ধন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনিরিয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মোহাম্মদ আনোয়ার আলম সিদ্দিকী, প্রফেসর ডক্টর জালাল আহমেদ ও মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল। মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া করেন মোর্শেদে আজম। নোয়াখালীর মাইজদি কোর্ট থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম নৌপথ। বিকল্প ব্যবস্থা না থাকে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে। ঝড়, জলোচ্ছ্বাস ও উত্তাল ঢেউয়ে প্রায় ট্রলার এবং স্পিডবোট ডুবির ঘটনা ঘটছে। এতে প্রাণ হারায় সাধারণ মানুষ। পর্যাপ্ত সি ট্রাক এবং চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়া পর্যন্ত ফেরি চলাচলের ব্যবস্থা করার দাবি স্থানীয়দের। নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলামের জাহানের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। নোয়াখালীর জেলা শহর মাইজদি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত হাতিয়া উপজেলা। এই দ্বীপে প্রায় 7.5 লাখ মানুষের বসবাস। তাদের যাতায়াতের একমাত্র ভরসা নদীপথ। বড় ট্রলার, স্পিডবোট কিংবা মাছ ধরার নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে হাতিয়াবাসী। বিআইডব্লিউটিওর একটি মাত্র সি ট্রাক থাকলেও তার চাহিদার তুলনায় একেবারেই কম। দিনে মাত্র 2 বার আসা যাওয়া করে এটি। প্রয়োজনের তুলনায় তা একেবারেই নগণ্য। অন্যান্য যাত্রীদের বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলার বা স্পিড বোটে আসা যাওয়া করতে হয়। আমাদের হাতিয়ার যাত্রীবৃন্দদের জন্য যারা যাতায়াত করে, হাতিয়া আসা যাওয়া করে নোয়াখালী, ঢাকা, চট্টগ্রাম ইত্যাদি, ওনাদের জন্য দেখা যায় যাতায়াত পথটা অনেক কষ্টকর হয়। নৌ পারাপারটা এটা অনেক কষ্টকর হয়। আমাদের দীর্ঘদিন পর্যন্ত পানির দাবি ছিল, আমাদের অধিকার একটা ফেরি আমাদের খুব প্রয়োজন। এরপরে কিছু থেকে কিছু হলে একটু সিগন্যাল, আবহাওয়া, ওয়েদার একটু খারাপ হলে আমরা যাতায়াত করতে পারতেছি না। যাত্রীদের অভিযোগ, একটি মাত্র সি ট্রাকে যাতায়াতের চাহিদা পূরণ হয় না। মনপুরা উপজেলা বা হাতিয়া, বিভিন্ন উপজেলা উপকূলগুলো এগুলার বঙ্গোপসাগরের সাথে সংলগ্ন, যার জন্য আমরা এই ভোগান্তিতে পড়ছি। তা আমরা সরকারের কাছে আকুল আবেদন, আমাদের ফেরি চলাচলের ব্যবস্থাটা যেন করা হয়। নদীর জোয়ারে ভাসছে পান, মিলে না কোনো স্থায়ী সমাধান। সরকারের কাছে আমাদের একটাই জোর দাবি, অতি দ্রুত যেন আমাদের এই নৌপথে যোগাযোগ ব্যবস্থাটা যেন ভালো করে। বিআইডব্লিউটিও এ রুটে দ্রুতই ফেরি চালু করবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিআইডব্লিউটি এর সাথে আমরা কথা বলেছি। বিআইডব্লিউটি যাতে সাধারণের কথা চিন্তা করে তারা আমাদেরকে একটি ফেরি এবং একটি সি ট্রাক দেওয়ার আশ্বাস দিয়েছেন। কর্তৃপক্ষ নৌপথে নিরাপদ যাত্রা নিশ্চিতে ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা হাতিয়ার সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
সুনামগঞ্জে প্রথম আলোর আয়োজনে এসএসসি ও সমান পরীক্ষায় জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির হাসান রাজা মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। স্বপ্ন দেখো জীবন করো এই স্লোগানে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শেখর পৃষ্ঠপোষকতার আয়োজিত অনুষ্ঠান শুরু হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। এই সময় সবাই দাঁড়িয়ে জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান জানান। এরপর ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সুনামগঞ্জ প্রথম আলো বন্ধু সভার সাধারণ সম্পাদক তাজিন হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জের নিজস্ব প্রতিবেদক খলিল রহমান। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।